তাহলে ম্যাগনেটিক মেটেরিয়ালের লস দুটো রকমের হতে পারে, একটাকে বলে হিস্টেরিসিস লস, আর একটা কি লস ভাই, আর একটা লসকে বলে এডি কারেন্ট লস। কি বলে? এডি কারেন্ট লস। তা প্রথমের যে লসটা হয় সেটাকে হিস্টেরিসিস লস বলে। সেটা কি জিনিস? Hysteresis loss is the energy loss in a magnetic material due to the repeated magnetization and demagnetization cycle when subjected to an alternating magnetic field. It is caused by the domain realignment within the material and appears as heat. তার মানে কি? তার মানে বলছে আমার যে হিস্টেরিসিস লসটা হয় ওটা পুরো ম্যাগনেটিক মেটেরিয়ালের একবার ম্যাগনেটাইজেশন, আর একবার কি বলছে ভাই, একবার ডিম্যাগনেটাইজেশন। মানে কি ম্যাগনেটিক মেটেরিয়ালের ম্যাগনেটাইজেশন কি জিনিস? মানে ম্যাগনেটিক প্রপার্টি যখন হোল্ড করে তখন সেটাকে আমরা কি বলি ভাই? ম্যাগনেটাইজেশন। আর যখন ম্যাগনেটিক প্রপার্টিকে ছেড়ে দেয় তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? ডিম্যাগনেটাইজেশন। তাই ভাই? হ্যাঁ স্যার, চাই চাই। হ্যাঁ। তাহলে এটার জন্য আমাকে হিস্টেরিসিস কার্ভ আঁকতে হবে। কি করতে হবে? হিস্টেরিসিস কার্ভ। হিস্টেরিসিস হিস্টেরিসিস কার্ভ আঁকতে হবে। হিস্টেরিসিস কার্ভ মানে হচ্ছে আমার কি কার্ভ ভাই, তুই জানিস? হিস্টেরিসিস কার্ভ মানে হচ্ছে বিএইচ কার্ভ। কি কার্ভ? বিএইচ কার্ভ, ঠিক আছে? মানে যে ফ্লাক্স ডেন্সিটি আর হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। কি বললাম বলে? একটাকে বলে ফ্লাক্স ডেন্সিটি আর একটাকে বলে ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি। এটা আমি যে ড্র করছি এটা হচ্ছে একটা বিএইচ কার্ভ ড্র করছি। বিএইচ কার্ভ, ঠিক আছে? হিস্টেরিসিস কার্ভ কেমন দেখতে হয় কেউ জানিস ভাই? মানে কিরকম স্টাইল হয় হিস্টেরিসিস কার্ভ? ফিজিক্সের জিনিস, কিন্তু যারা ফিজিক্স পড়েছে আগে তারা জিনিসটা সম্পর্কে আইডিয়া, ব্রিফ আইডিয়া থাকতে হবে। এর কি হয় না ভাই, প্রথমে একটা ম্যাগনেটিক প্রপার্টি এইভাবে আপ হয়। কি হয়? আপ হয়, তারপরে আস্তে আস্তে কি করে ম্যাগনেটিক প্রপার্টি লুজ করতে শুরু করে। লুজ করা হয়ে গেলে আবার আস্তে আস্তে ম্যাগনেটিক প্রপার্টি হোল্ড করে। এইরকম টাইপের আমার দেখতে হয়। এটাকে আমরা বলি বিএইচ কার্ভ। বলি বিএইচ কার্ভ, ঠিক আছে? এই দিকটা এইচ হলে এই দিকটা হয়ে যাবে আমার মাইনাস এইচ, আর এইটা বি হলে নিচের দিকটা হয়ে যাবে মাইনাস বি। তাই নয়? এই কার্ভটা আঁকা পড়ে, ঠিক আছে? কার্ভটা আঁকতে হতে পারে পরীক্ষায়, এইভাবে ড্র করে দিই। তাহলে এই বিটা যেটা লিখেছি এটাকে বলে ফ্লাক্স ডেন্সিটি, আর যেটা এইচ লিখেছি এটাকে বলে ম্যাগনেটাইজিং ফোর্স। ম্যাগনেটাইজিং ফোর্স। নতুন কেউ আছিস যে ক্লাসে, মানে নতুন জয়েন করেছিস? এর কতগুলো পয়েন্ট থাকে, ঠিক আছে? এই পয়েন্টটাকে যদি আমি এ নাম দিই, এই পয়েন্টটাকে যদি আমি বি নাম দিই, এইটাকে যদি আমি সি বলি, এটাকে যদি আমি ডি, ই, দরকার পড়ে না এটা, ই এর দরকার লাগে না সেভাবে, ঠিক আছে? তাহলে এ যে পয়েন্টটাকে, সেই পয়েন্টটাকে আমরা কি পয়েন্ট বলি কেউ জানিস? এটাকে বলে স্যাচুরেশন পয়েন্ট। কি বলে? এটাকে বলা হয় স্যাচুরেশন। স্যাচুরেশন কেন? কারণ এই পয়েন্টে এসে দেখ, এই যে ম্যাগনেটিক প্রপার্টি আছে এইখানেই ম্যাক্সিমাম, তারপর আবার এখান থেকে কমতে শুরু করছে, আবার নিচে নামার পর আবার আস্তে আস্তে ম্যাগনেটিক প্রপার্টি রিটেন করতে শুরু করছে। রিটেন করা মানে কি? ম্যাগনেটিক প্রপার্টি আবার ধরে রাখা। এই যে বি পয়েন্টটা এটাকে বলে রিটেনটিভিটি। রিটেন করে রাখা মানে ধরে রাখা। এই বি পয়েন্ট পর্যন্ত ধরে রাখার চেষ্টা করে ম্যাগনেটিক প্রপার্টি, কিন্তু তারপর আবার ম্যাগনেটিক প্রপার্টি লেস হতে শুরু করে। কি বললাম বুঝতে পেরেছিস ভাই? সি পয়েন্টটাকে বলে কোয়েরসিভিটি, ঠিক আছে? কোয়েরসিভিটি কি জানিস? এটা হচ্ছে রিভার্স ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাপ্লাইড টু রিডিউস দ্য ম্যাগনেটিক ফ্লাক্স টু জিরো। মানে এই জায়গায় আমার ম্যাগনেটিক ফ্লাক্স কত বা ম্যাগনেটিক
ফোর্স, ম্যাগনেটাইজিং ফোর্স এই জায়গাটায় কত দেবে? জিরো কিনা, মানে মাইনাসের দিকে চলে যাচ্ছে আলটিমেটলি, ঠিক কিনা? এই জন্য এই পজিশনটাকে কোএরসিভিটি বলে, ঠিক আছে? মানে পয়েন্টের নামগুলো যদি জেনে রাখিস তো ভালো, খুবই ভালো হবে পরবর্তী সময়। কোএরসিভিটি। আর যে ডি পয়েন্টটা বলে, এইখানে যেমন স্যাচুরেশন ছিল, আর এটা স্যাচুরেশন অবশ্যই, কিন্তু অপোজিট ডাইরেকশনে স্যাচুরেশন। স্যাচুরেশন ইন অপোজিট ডিরেকশন। পিএইচ কার্ভটা, দাদা হ্যাঁ বলো। বলছি এই ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট সোর্স এরপরে আরো একটা ক্লাস হয়েছিল। কি জানি, মনে হয় একটাই হয়েছিল, আর কিছু করাই সেরকম কিছু করাই। ও ঠিক আছে। হ্যাঁ, পয়েন্ট এ যেটা লিখেছি, সেই পয়েন্ট এটা আমি কি নাম দিয়েছি সন্দীপ? স্যাচুরেশন, তাই তো? এটা নাম দিয়েছি আমি স্যাচুরেশন। Destination. স্যাচুরেশন করা মানে কি? স্যাচুরেট হয়ে যাওয়া। স্যাচুরেট মানে কি? ভর্তি হয়ে যাওয়া, তাই তো? স্যাচুরেট হয়ে যাওয়া বলো না, দ্য মেটেরিয়াল রিচেস ইটস ম্যাক্সিমাম ম্যাগনেটাইজেশন। দ্য মেটেরিয়াল রিচেস ইটস ম্যাক্সিমাম ম্যাগনেটাইজেশন। ভাই, ক্লাস ক্লাস করতে ভালো লাগে তো নাকি না? লাগে না? হ্যাঁ দা। ঠিক। নতুন ছেলেপেলেদের কারোর কথা শুনতেই পারে, এই তোরাই কথা বল, একটা ছেলেপিলে আছে। অল ম্যাগনেটিক ডোমেন চালাই। অল ম্যাগনেটিক ডোমেন চালাই মানে কি? প্রত্যেকটা ম্যাগনেটিক ডোমেন আমার ওইভাবে পরপর আছে, ঠিক আছে? এর পরের যেটা হচ্ছে সেটাকে বলে পয়েন্ট বি। পয়েন্ট বিটাকে আমরা কি বলেছি ভাই? পয়েন্ট বিটার নাম কি দিয়েছি? পয়েন্ট বি এর নাম দিয়েছি আমরা রিটেনটিভিটি। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ? রিটেনটিভিটি। রিটেনটিভিটি পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, জরুরি একটা। তোকে লিখতে হতে পারে যে রিটেনটিভিটি কি। রিটেনটিভিটি কি? আফটার রিমুভিং দ্য এক্সটার্নাল ফিল্ড, যদি এই জায়গায় তুই এক্সটার্নাল ফিল্ড সরিয়ে নিস তখন কি হবে? দ্য মেটেরিয়াল রিটেন্স দ্য ম্যাগনেটিজম। তুই আমাকে একটা কথা বল সন্দীপ, বা যারা আছিস ভাই লোক, তুই কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে ম্যাগনেটিক প্রপার্টি দিয়েছিস, তারপর তুই করেছিস কি না, ম্যাগনেটিক ফিল্ডটাকে ওখান থেকে সরিয়ে নিস। কিন্তু তুই যে ম্যাগনেটিক মেটেরিয়ালটা রেখেছিস তার মধ্যে কিছু পরিমাণ ম্যাগনেটিক প্রপার্টি তখনও থাকবে, না থাকবে? কিছু হলে তো থাকবে। একদম একদম, কিছুটা পরিমাণ তো ধরে রাখার চেষ্টা করবে রে ভাই। হতে পারে তুই কোনো স্কুলে পড়তিস, এখন কলেজে পড়িস সন্দীপ বা সুজন, তুই এখন কোনো স্কুলে ছেড়ে দিয়েছে, এখন কলেজে পড়ছিস, তার মানে হচ্ছে এরকম তো নয় যে তুই পুরো স্কুলের পুরো স্মৃতি সব ভুলে গেছিস, বা স্কুলের প্রতি তোর কিছু চিন্তা ভাবনা নেই, সব পুরোটাই কলেজে চলে এসেছে, এরকম তো নয়। কিছু পরিমাণ মেমোরিজ স্কুলের প্রতি তোর এখনো আছে, হ্যাঁ কি? থাকার তো কথা, সবাইকে না বলছি না। থাকার আছে। আছে তো, তার মানে তুই ওটাকে, ওই প্রপার্টিটাকে কি প্রপার্টি বলে? ওটাকে বলে রিটেনটিভিটি। কি বলে? রিটেনটিভিটি। তুই ধরে রাখার চেষ্টা করছিস, তুই যতই দিন হয়ে যাক না কেন তুই চেষ্টা করছিস তোর কিছু মেমোরিজ তুই পুল আপ করে রেখে দিবি তোর মাইন্ডের মধ্যে। বোঝাতে পারছি কথাটা? আস্থা রাখবে। রিটেনটিভিটি হচ্ছে আফটার রিমুভিং। তো সেই রিটেনটিভিটি কিছু সময় পর তো সেই ছেড়েই দেয় স্কুলটা নাকি? একদম, সেটা যাবে, সেটা পরের কথা, কিন্তু যে সময়টাও ধরে রাখে ওই প্রপার্টিটাকে আমরা বলি হচ্ছে কি প্রপার্টি ভাই সুজন? রিটেনটিভিটি। রিটেনটিভিটি। রিটেন করা, মনে রাখ। রিটেন সাম ম্যাগনেটিজম, যে ম্যাগনেটিজমটা ধরে রাখে
ওটাকে আমরা বলি হচ্ছে কি ভাই, ওটাকে আমরা বলি রেসিডুয়াল ম্যাগনেটিজম। কি বলি? রেসিডুয়াল ম্যাগনেটিজম। যে প্রপার্টিটা ধরে রাখে সেই প্রপার্টিটাকে আমরা বলি কি ম্যাগনেটিজম ভাই? রেসিডুয়াল ম্যাগনেটিজম অর রিটেন্টিভিটি, দুটো একই মানে। যে প্রপার্টিটা ধরে রাখার চেষ্টা করে সেটাকে আমরা রেসিডুয়াল ম্যাগনেটিজম অথবা রিটেন্টিভিটি প্রপার্টি আমরা বলে দিই। আর একটা যেটা জানার দরকার সেটা শুধু লিখিয়ে দিই ভাই, এটা হচ্ছে আমার কোয়েরসিভিটি, তাই তো? এটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি ভাই? পয়েন্ট সি দিয়ে, তাই তো নাকি? পয়েন্ট সি তে আমরা দিয়েছি হচ্ছে কি কোয়েরসিভিটি। কোয়েরসিভিটি, কোয়েরসিভিটি কি জিনিস? কোয়েরসিভিটি হচ্ছে a reverse magnetic field is applied to reduce the magnetic flux. A reverse magnetic field, নোটস ফোর্স সব বোঝা যায় তো ভাই? হ্যাঁ দা। ঠিক। A reverse magnetic field is applied to reduce, তাই তো? To reduce the magnetic flux, to reduce the magnetic flux to C. এটা হচ্ছে আমার কোয়েরসিভিটি। তিনটে প্রপার্টি হলো ভাই, একটা প্রপার্টিকে আমরা বলি হচ্ছে কি স্যাচুরেশন, দ্বিতীয়টা হচ্ছে রিটেন্টিভিটি, 3 নম্বর যেটা থাকে কোয়েরসিভিটি, ঠিক আছে? এই তিনটে জিনিস তোকে হিস্টেরেসিস কার্ভের মনে রাখতে হবে। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, এইচ হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স। এই যে কার্ভটা এঁকেছি এটাকে বিএইচ কার্ভও বলা হয়। কি বলা হয়? বিএইচ। ঠিক আছে, আরো কোনো সন্দেহ আছে বোঝা এতক্ষণ যে স্যার পয়েন্ট সিটা কি বললেন? ওই তো স্যাচুরেশন, ঠিক আছে, রিটেন্টিভিটি, কোয়েরসিভিটি, এই তিনটে পয়েন্টই মনে রাখতে হবে, এক্সট্রা কিছু ঠিক জানতে আছে। হবে। আর এই যে কার্ভটা যেটা আছে সেই কার্ভটাকে আমরা বিএইচ কার্ভও বলে থাকি। এই যে হিস্টেরিসিস কার্ভ মানে হিস্টেরিসিস লসের যে কার্ভ, সেই কার্ভটাকে আমরা বিএইচ কার্ভও বলে থাকি। কি বললাম বোঝা গেছে? তারপর যেটা আসছে হচ্ছে হিস্টেরিসিস লস কাকে বলে? একটু আগে বললাম যে হিস্টেরিসিস লস ইজ দ্য লস অফ এনার্জি in magnetic material due to repeated magnetization and demagnetization cycles. ঠিক আছে, তাহলে পরের স্লাইডে যাই নাকি? এরপর যেটা আছে এখানে বলেছে derive the expression for the energy stored in magnetic field on an inductor. যদি একটা ইন্ডাক্টর আমি নিই ভাই, সবাই কি কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে? কয়েকটা ছেলে ছাড়া কেউ হ্যাঁ দা। বাকিরা কেউ কোনো রেসপন্স করে না। যারা নতুন ছেলেপিলে আছিস তারা মোটামুটি যদি বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবি, ঠিক আছে? তবে তো বুঝবো কি অসুবিধা। ইন্ডাক্টর যার আমি এল দিয়ে ডিনোট করি, ঠিক আছে? ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সকে আমরা এল দিয়ে ডিনোট করি, যার ইউনিট হচ্ছে আমার কি, শোনো, ইন্ডাকটেন্সের ইউনিট কি, ক্যাপাসিটেন্সের ইউনিট কি সন্দীপ বলবে? ফ্যারাড দাদা। হ্যাঁ, আর তাহলে ইন্ডাকটেন্সের ইউনিট কি? ইন্ডাকটেন্সের ইউনিট কি? আর দাদা হেনরি। হেনরি হবে। হেনরি। হেনরি হেনরি। ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি। আমার হেনরি, তাই তো? পারফেক্ট কথা। তাহলে আমাকে বলেছে যদি আমার ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স এল হয় আর এর মধ্যে দিয়ে যদি আমি আই পরিমাণ কারেন্ট ফ্লো করাই, তাহলে আমাকে বলেছে যে এর মধ্যে কতটা এনার্জি হবে, মানে কারেন্ট ফ্লো করা মানে কি ভাই, এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স কাটিং অ্যাকশন হবে, তাই তো? কি একটা ফ্লাক্স কাটিং অ্যাকশন হবে যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করব। এর ফলে এর মধ্যে একটা এনার্জি স্টোর হবে
এই এনার্জিটা স্টোর কতটা হবে, সেটার ভ্যালু কত হয়, তোকে সেটা প্রমাণ করে দেখাতে হবে, সেটার এক্সপ্রেশন তোকে বের করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ঠিক আছে, এটা করতে গেলে কিভাবে করবি ভাই, তোকে এখানে ধরে নিতে হবে কনসিডার কি করতে হবে, an ইন্ডাক্টর। ট্রিপলি আর ফিজিক্স পড়তে মানে ভালো লাগে না বা একদমই ইন্টারেস্ট আসে না এরকম ব্যাপার তো নয়, মোটামুটি বুঝতে পারছিস তো এখনো পর্যন্ত। Consider an inductor of inductance L carrying a current I. আমি যা এঁকেছি ভাই সেটা শুধু ভাষায় আমি প্রয়োগ করে দিয়েছি। কি বললাম বুঝতে পেরেছি? যেটা এঁকেছি সেটা আমি ভাষায় প্রয়োগ করে দিয়েছি। তাহলে ফ্রম বেসিক ইকুয়েশন অফ ইন্ডাক্টর, আমরা বেসিক রিলেশন অফ অ্যান ইন্ডাক্টর, ইন্ডাক্টরের বেসিক রিলেশন থেকে আমি কি লিখতে পারবো ভাই, ভোল্টেজ ইকুয়ালস টু কি হয় তুই জানিস? আইআর। সেটা তো আইআর হয়, কিন্তু ইন্ডাক্টেন্সের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, ভোল্টেজ ইকুয়ালস টু এল ইন্টু ডিআইডিটি। সেই আগের দিনে যখন ক্লাস নিচ্ছিলাম পড়িয়েছি, এল ইন্টু ডিআইডিটি। এখানে যে পরিমাণ ভোল্টেজ তৈরি হয় সেটা আমার ভি, ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। আর ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার সাপ্লাই টু দ্য ইন্ডাক্টর, তাহলে আমার যে পাওয়ার সাপ্লাই হচ্ছে ইন্ডাক্টর, আরে ভাই ভোল্টেজ জেনারেট হওয়া মানে তো পাওয়ার জেনারেট হবে, একই না? তুই যখন এখানে দেখ ভাই, পাওয়ারের ইকুয়েশন, পাওয়ার মানে হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাই তো, ভি ইন্টু আই, তাই তো? তাহলে এখানে আমার যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার জেনারেট হবে, দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, মানে ইনস্ট্যান্টেনিয়াস মানে কি, ইনস্ট্যান্টেনিয়াস মানে কোন একটা মুহূর্তে এখানে কি পরিমাণ পাওয়ার জেনারেট, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সাপ্লাই টু দ্য ইন্ডাক্টর, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার সাপ্লাই টু দ্য ইন্ডাক্টর আমার কত হচ্ছে ভাই, যে পি পরিমাণ পাওয়ার সাপ্লাই হচ্ছে সেটা ভি ইন্টু আই এর সাথে সমান, তাই নাকি? তাহলে এইখানে যদি আমি ভাই ভি এর ভ্যালুটা পুট করি, তাহলে কি দাঁড়াবে, সাবস্টিটিউট নাও, সাবস্টিটিউট ভি ইকুয়ালস টু এল ইন্টু ডিআইডিটি। আমি যদি এই ইকুয়েশনটাতে এই ভি এর ভ্যালুটা পুট করি তাহলে কি হবে, ভি ইকুয়ালস টু কি হবে, আই ইন্টু ভি এর জায়গায় বসিয়ে দেবো এল ইন্টু ডিআইডিটি। ডিআইডিটি। এটা হবে তো, এটা হবে। অথবা তুই এখান থেকে ডিরেক্ট লিখতে পারবি এল আই ইন্টু ডিআই, এটা হয়ে যাচ্ছে আমার পাওয়ার। তাহলে ভাই পাওয়ার যখন বলেছে এনার্জি জিনিসটা কি, তাহলে রেট মানে পাওয়ার, তার পাওয়ার জিনিসটা কি, পাওয়ার হচ্ছে রেট অফ চেঞ্জ অফ এনার্জি, তাই তো নাকি? পাওয়ার মানে আমরা কি জানি, পাওয়ার হচ্ছে, পাওয়ার ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ এনার্জি। কেউ ভাই বাইক চালাতে চালাতে কি ভিডিও করছে, রেট অফ চেঞ্জ অফ এনার্জি, মানে পাওয়ার পি সমান আমি লিখতে পারি কি শুনি, ডি ডাব্লিউ বাই। তাহলে তুই এখানে পাওয়ারের জায়গায় ইকুয়েশনটার ভ্যালুটা বসাতে পারবি কি পারবি না? আমি যদি এই পজিশনে পাওয়ারের জায়গায় ডি ডাব্লিউ বাই ডিটি বসিয়ে দিই তাহলে কি হবে, ডি ডাব্লিউ বাই ডিটি ইকুয়ালস টু হয়ে যাবে এল আই ডিআই। ডিআইডিটি। যেহেতু লিখবি ই সমান ডি ডাব্লিউ বাই ডিটি, তাহলে ভাই এখানে তুই দেখ যে কন্ডিশনটা হয়ে আছে, এখানে যদি আমি ডিটি দিয়ে মাল্টিপ্লাই করি বোথ দ্য সাইড, ইফ উই মাল্টিপ্লাই বাই ডিটি বোথ সাইড, তাহলে কি হয়,
যদি আমি উভয় DW সমান LI হ্যাঁ DI। তাহলে DW ইকুয়ালস টু হয়ে যাবে LI ইন্টু DI। কারণ কি না DT গুলো আউট হয়ে যাবে, তাই তো? DW বাই DI করে দেবো নাকি? LI DI ঠিকই তো আছে। এবার ইফ উই ইন্টিগ্রেট করা মানে কি এনার্জি পেয়ে যাবি, তাই তো? ইফ উই ইন্টিগ্রেট কোথা থেকে কোথা পর্যন্ত ভাই, কারেন্ট 0 থেকে কোথা পর্যন্ত যাবে, ফ্রম 0 টু I, মানে 0 থেকে শুরু করে যে I পর্যন্ত আমি কারেন্ট পাঠাই, তাহলে ইন্টিগ্রেশন অফ DW ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন LI স্যার DI। ইন্টিগ্রেশন বলতে যোগ গুণ করা না? হুম, ইন্টিগ্রেশন বলতে যোগ গুণ করা তো? ইন্টিগ্রেশন কি বলছো? ইন্টিগ্রেশন মানে ওটা তো ওই অঙ্কের একদম ইন্টিগ্রেশন টাইপের কথা একদম তো? একদম মানে ছোট ছোট ভ্যালু থেকে তুই বড় ভ্যালুতে কনভার্ট করবি, মানে অ্যাডিশন হয়ে আর হয়ে যাওয়া। এটাই বলছিলাম তো। ঠিকই বলেছিস। অ্যাডিশন কথা বলছি। একদম একদম স্মল ভ্যালুগুলো অ্যাড হতে হতে আলটিমেটলি তুই এটাকে বড় ভ্যালু পাবি। তাহলে DW ইন্টিগ্রেশন করলে আমার W হয়ে যাবে। এল এখানে যেমন আছে বেরিয়ে আসবে কনস্ট্যান্ট, আর এটার মধ্যে ইন্টিগ্রেশন হবে 0 টু I ইন্টু DI। তাহলে ভাই I এর ইন্টিগ্রেশন আমার কি হবে, এল যেমন আছে I এর ইন্টিগ্রেশন হবে I স্কোয়ার বাই 2, যার রেঞ্জ আছে আমার কোথা থেকে কোথা পর্যন্ত 0 টু I। এখানে যদি ভ্যালু বসাস কি হবে, এল ইন্টু I স্কোয়ার বাই 2 মাইনাস 0। তার মানে আলটিমেটলি যেটা আমার W আসছে এটা হয়ে যাচ্ছে হাফ অফ LI স্কোয়ার। মানে যেটা আমার এনার্জির ইকুয়েশন বা যেটা আসে আলটিমেটলি সেটা আমার হয়ে যায় কি, সেটা হয়ে যায় W ইকুয়ালস টু স্যার হাফ। ফার্স্ট ইন্টিগ্রেশনটা কি দিয়েছেন? ইন্টিগ্রেশন DW তারপর একটা সেকেন্ড, কোনটা এই ফার্স্ট ইন্টিগ্রেশন? আরে ভাই ইন্টিগ্রেশনটা। এর আগে আমি ইন্টিগ্রেশন শুধু লাগিয়ে দিয়েছি, এইটার আর এইটার আগে। কি বললাম বুঝতে ও পেরেছিস? ঠিক আছে, ঠিক মানে আছে। হ্যাঁ ওটাই তুই যদি করে দিস তাহলেই কাজ হয়ে যাবে। দেখ ভাই কারোর কোনো সমস্যা আছে কি বুঝতে পারো, এইসব জিনিস অতটা ইজি নয় ভাই, কনসেন্ট্রেশন বিশাল দিতে হবে কিন্তু এইসব জিনিস করতে। দাদা এখান থেকে কোশ্চেন কিরকম আসে? এই তো এই পুরো ইকুয়েশনটা বের করতে হবে। ওই যে উপরে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য এনার্জি স্টোরড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড। দিয়ে এরকম লিখে এতটা করতে হবে। হুম, ক নাম্বার দেবে? দাদা পাওয়ার ইজ দ্য রেট অফ এনার্জি চেঞ্জ অফ এনার্জি, এটা একটু বলবে? পাওয়ারের ইকুয়েশন, পাওয়ারের ডেফিনেশনই হচ্ছে এটা যে এনার্জির রেট অফ চেঞ্জ, মানে কি সময়ের সাপেক্ষে যে এনার্জির পরিবর্তন সেটাকে আমরা পাওয়ার বলি, তাই তো নাকি? আমরা ওয়ার্ক ডান বা এনার্জি যেটা সময়ের সাপেক্ষে যদি পরিবর্তন করি সেটাই আমার পাওয়ার হিসেবে ধরা হয়, ঠিক আছে? সেই জন্য আমি এনার্জিটাকে DW ধরেছি বা ওয়ার্ক ডান বাই টাইম যদি করি তবে তো আমি পাওয়ার পাবো। তাহলে ওর জায়গায় আমি ভ্যালুটা শুধু পুট করে দিয়েছি। কি বললাম ভাই বুঝতে পেরেছিস? এই যে পি এর জায়গায় শুধু DW/DT ভ্যালুটা আমি বসিয়ে দিই, আর কিছু। দাদা আই স্কোয়ার বাই টুটা কি করে হলো একবার বলো? I² বাই 2 কি করে হলো, কারণ I এর ইন্টিগ্রেশন হয় I² বাই 2। এবার এর রেঞ্জ আছে 0 টু I, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ক্যাপিটাল I আর স্মলেস্ট ভ্যালু হচ্ছে 0। তাহলে একবার তোকে ভ্যালু বসাতে হবে কত, একবার ভ্যালু বসাতে হয় আপার ভ্যালু এক মাইনাস লোয়ার ভ্যালু। তাহলে I এর জায়গায় তুই যদি ক্যাপিটাল I বসাস তাহলে I² হবে, আর I এর জায়গায় যদি তুই 0 বসাস তাহলে 0 হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। এটাই হচ্ছে, ঠিক আছে? মোটামুটি ক্লিয়ার হয়েছে। একবার দুবার প্র্যাকটিস করবি হয়ে যাবে রে ভাই। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছে। হ্যাঁ, এরপর কতগুলো রুলস ফুলস আছে ভাই, একটু মুখস্থ করে নিতে হয় এগুলো। যেমন হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, এটা বিশাল হ্যাঁ ইম্পর্টেন্ট। স্যার এটা পড়েছিলাম, ঠিক টেনে আছে, জেনেছিলাম। টেনে এইসব জিনিস পড়ে মানে পরীক্ষাতেও আসতে পারে, ফ্লেমিংস এর বাম হস্ত নিয়ম। লেফট হ্যান্ড রুল কাকে হ্যাঁ বা বলছে? মস্ত। হ্যাঁ, যদি বাঁ হাতের তুই তিনটে আঙুল কি কি না, থাম্ব, ইন্ডেক্স ফিঙ্গার আর একটা হচ্ছে কি মিডল ফিঙ্গার, এই তিনটে আঙুলকে তুই যদি
90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেচ করিস, ঠিক আছে, ইউজ টু ডিটারমাইন দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যাক্টিং অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড। মানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে তুই যদি কোথায় প্লেস করিস, সুযোগ, যদি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস করিস, তাহলে ও নিজের মধ্যে যে ফোর্সটাকে অনুভব করবে বা ফিল করবে, সেই জিনিসটা আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম বা লেফট হ্যান্ড রুলের সাহায্যে আমরা ফাইন্ড আউট করতে পারি। ইফ ইউ স্ট্রেচ থাম, forefinger and middle finger of your left hand mutually perpendicular to each other, যদি তুই তোর বাঁ হাতের কি কি আছে ভাই, থাম, ফোর ফিঙ্গার মানে হচ্ছে তার পাশেরটা, আর মিডিল ফিঙ্গার মানে হচ্ছে সব থেকে বড় আঙুল, ঠিক আছে, সেইটাকে তুই যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেচ করিস, তাহলে আমার কি হবে, যে মিডিল ফিঙ্গারটা আমার কারেন্টকে আমরা কি বলবে, কারেন্টকে আমার ডিনোট করবে, ফোর ফিঙ্গারটা আমার কিসকে ডিনোট করবে ভাই, ম্যাগনেটিক ফিল্ড, আর থামটা কি ডিনোট করবে, ডাইরেকশন অফ দ্য ফোর্স। কি স্যার বলতে বোঝা গেছে? হ্যাঁ বলো। বলছি যে এখানে তো বলছে কারেন্টের অপোজিট দিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা তুই তুই ইলেকট্রনের ফ্লোর কথা বলছিস, ইলেকট্রন ফ্লো করে তার উল্টো দিকে কারেন্ট, তাই তো ভাই? তো হ্যাঁ স্যার তুই ফ্লাক্স কাটের কথা বলছিস তো, যে ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স লাইন, তাই তো? ওখানে যে হ্যাঁ হ্যাঁ ফাইটা হ্যাঁ। থাকে না, যে ফাইটা হয়, ওটা প্রপোর্শনাল টু আই, ঠিক আছে, ফ্লাক্স কাটিং যত বাড়বে তার সাথে সাথে কারেন্টও আমার ফ্লো করবে। এর রুলটা তুই ব্যাপারটা কি, ব্যাপারটা রুলটা বোঝার চেষ্টা কর, তুই যেটা কনসেপ্ট বলছিস সেটা আলাদা জিনিস। এর রুল দিয়েছে একটা, যে বাঁ হাতের তিনটে ফিঙ্গারকে তুই যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেচ করিস, তাহলে যদি আমার আইটা কারেন্টকে নির্দেশ করে আর আমার ফোর ফিঙ্গারটা ম্যাগনেটিক ফিল্ডকে, তাহলে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর উপরে যে ফোর্স পড়বে সেটা আমার থাম্বকে থাম্বের দিকে হবে। তুই নিজে তোর লেফট হ্যান্ড সাইডের ফিঙ্গার গুলোকে স্ট্রেচ করে জিনিসটা দেখে নিতে পারিস, ঠিক আছে, এটা অনেক সময় পরীক্ষায় আসে, একটু দেখে নিবি তাহলেই হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ভাই দুটো লস হয়, যেটাকে আমরা হিস্টেরিসিস লস, আর একটা কি লস বলি, কি লস বলি রে শুনি, এডি কারেন্ট লস, একটু আগে বলছিলাম যে একটা আমার, এটি কারেন্ট। হ্যাঁ দুটো লস হয়, একটাকে আমরা হিস্টেরিসিস লস বলি, আর একটাকে আমরা বলি হচ্ছে এডি কারেন্ট। এবার হিস্টেরিসিস লস এর ব্যাপারটা আমি একটু আগে বলেছি যে কি হয়, তাই তো ভাই? হিস্টেরিসিস লসটাকে বের করতে গেলে তোকে কি করতে হয় ভাই, হিস্টেরিসিস কার্ভের সাহায্যে তোকে ওটাকে বের করতে হয়। তাহলে প্রথম, যেহেতু মানে হিস্টেরিসিস লসটা আগে বলেছি, তাহলে এই মুহূর্তে তোকে আমি বলবো হচ্ছে কি লস, হচ্ছে আমার এডি কারেন্ট, এডি কারেন্ট, এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস জিনিসটা কি, একরকম সার্কুলার কারেন্ট তৈরি হয়, ঠিক আছে, যখন কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে। এই সার্কুলার মানে কোনো প্লেটের মধ্যে যে সার্কুলার কারেন্টটা ফ্লো করে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ভাই, এডি কারেন্ট। ব্যাপারটা কি, আগে ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি, এডি কারেন্টস আর সার্কুলার কারেন্ট, এডি কারেন্ট আর সার্কুলার কারেন্ট induced inside a conductor ঠিক আছে, when the magnetic field through it
চেঞ্জ কি বললাম আমাদের এডি কারেন্ট এমন একটা সার্কুলার কারেন্ট যেটা আমার কন্ডাক্টরের ভিতরে তৈরি হয়, ঠিক আছে? অ্যাকর্ডিং টু Faraday's law of electromagnetism, Faraday's law of electromagnetism, কি হয় বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিজম না লিখে এটাকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন লিখে সবথেকে বেশি। Electromagnetic induction, a changing magnetic flux induces an electromotive force. A changing magnetic flux induces electromotive force, induces EMF, yes, in a solid metal core, in a solid metal core. This EMF produces circulating currents called eddy current. Circulating currents called eddy current. যখন ট্রান্সফর্মার বা কিছু পড়াবো তার মধ্যে যখন লস পড়াবো তখন এটা কোর লসের সেকশনে চলে আসে। এডি কারেন্ট হিস্টেরিসিস লস আমার কোর লসের সেকশনে আছে। আজিজ না সব তুমি বলি রে হ্যালো না স্যার আছে এখন। আজিজ তো ঠিক আছে, তাহলে একটু একে ড্র করে দেখানোর চেষ্টা করছি ভাই, হ্যাঁ, তো তোদের বোঝানোর খাতিরে। ঠিক আছে দাদা। তাহলে জিনিসটা যখন আমি ট্রান্সফর্মার পড়াবো তখন জিনিসটা আরো ভালো করে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ অবশ্যই বলো। বলছি যে নালিগুলি কি বুধবার হয়তো পড়ানোর ডেট হবে, নালিগুলি কি ট্রান্সফার করাবেন? ট্রান্সফর্মারই পড়ানোর ইচ্ছা আছে। স্যার একটু না পড়ালে ভালো হয়, ওই দিন একটু ডাক্তারখানা যাচ্ছি। ও আচ্ছা, তাহলে ফিজিক্স ধরে দেবো, তো ফিজিক্সের রিভিশন তাও করে, ঠিক আছে? আচ্ছা তাও ভালো, খুব ট্রান্সফারটা খুব চাপ তো হবে না, ট্রান্সফর্মারটা আপনি না কনসেপ্ট বললেই হবে না। কনসেপ্ট ক্লিয়ার করাটা জরুরি। হ্যাঁ স্যার ওই জন্যই বলছি। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। হুম। দেখ ভাই, এই যে কন্ডাক্টরের ওপর যে সার্কুলেটিং কারেন্ট তৈরি হয়, কিরকম কারেন্ট সন্দীপ দেখতে পাচ্ছিস? এইরকম কারেন্ট গুলো ফ্লো করে গোল 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 হয় চাকার মতো, ঠিক আছে? কারেন্টের ফ্লোটা এরকম চাকার মতো গোল গোল সার্কুলেটিং কারেন্ট। এর সাথে সাথে পাশেও হতে পারে আরেকটা চাকার মতো গোল গোল। এগুলো একরকম লস, কি বলছি বুঝতে পারছিস? এগুলো হচ্ছে একরকম লস, এডি কারেন্ট লস, ঠিক আছে? হিস্টেরিসিস এগুলো হচ্ছে আমার লস। তাহলে উপর থেকে কিছু ফিল্ড লাইন এখানে আসছে আমার, তাই তো নেই? মানে নর্থ আছে, নর্থ থেকে আমার লাইন আসে, আর কিছু কিছু লাইন আমার কোন দিকে যাচ্ছে, নিচে থেকে উপর দিকেও তো যাবে, কারণ নিচের দিকে কি আছে আমার, নিচের দিকে সাউথ আছে, এই দিক থেকে এই দিকেও কিছু ফিল্ড লাইন। এবার মোটামুটি ক্লিয়ার হয়েছে কিরকম হয়, যে ডিরেকশন গুলো সার্কুলার, ঠিক আছে? এর যে ইকুয়েশন আছে একটা, ঠিক আছে, এর ইকুয়েশন আছে একটা, এডি কারেন্ট লসের পিই, এডি কারেন্ট লস ইকুয়ালস টু কেই ইন্টু বি ম্যাক্স তার হোল স্কোয়ার
এফ স্কোয়ার টি স্কোয়ার ইন্টু ভি, এটা কিন্তু মাথায় রাখতে হবে ইকুয়েশন। প্রুফ পড়ে না, শুধু জানলেই হবে। কি বললাম বলে গেছে? দাদা পিটা কি বললে? পি হচ্ছে এডি কারেন্ট লস, ঠিক আছে, লিখে দেবো। পি হচ্ছে এডি কারেন্ট লস, প্রত্যেকটাই লিখে দিচ্ছি, ঠিক আছে। এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট অফ দ্য ম্যাটেরিয়াল, কনস্ট্যান্ট। বি ম্যাক্স হচ্ছে কি রে, বি ম্যাক্স মানে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি। তার সাথে সাথে আমার কি আছে, টি আছে, টি মানে হচ্ছে থিকনেস, থিকনেস অফ দ্য কোর, থিকনেস অফ দ্য কোর। আর একটা কি আছে, এফ, তাই তো, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর একটা কি আছে, ভি, এটা হচ্ছে কি ভাই, ভলিউম অফ দ্য ম্যাটেরিয়াল, ভলিউম অফ দ্য ম্যাটেরিয়াল। ঠিক আছে ভাই, এটা গেল আমার কি লস, ইডি কারেন্ট লস। এরপর ভাই যেটা আছে সেটা হচ্ছে আমার কি লস, হিস্টেরিসিস, তাই তো ভাই। হিস্টেরিসিস লস ভাই আমি এইমাত্র পড়িয়েছি, পড়িয়েছি কিনা, বীজ কার্ভ দিয়ে, তাই তো। হিস্টেরিসিস, হিস্টেরিসিস হিস্টেরিসিস লস আমি এইমাত্র তোদেরকে বলে এলাম যে ওটা আমরা কি দিয়ে ডিনোট করতে পারি, বিএইচ কার্ভ দিয়ে, তাই তো ভাই। ওটা তোরা বলে দিবি, তার সাথে এর যে ফর্মুলাটা হয় হিস্টেরিসিস লসের, পিএইচ ইকুয়ালস টু কেএইচ ইন্টু বি ম্যাক্স টু দি পাওয়ার 1.6 এফ ইন্টু ভি, হচ্ছে ফর্মুলা। বললাম মানে পিএইচ মানে হচ্ছে হিস্টেরিসিস লস, কেএইচ মানে হচ্ছে হিস্টেরিসিস কনস্ট্যান্ট, এটার আরেকটা নাম হচ্ছে স্টেনম্যানস কনস্ট্যান্ট। কি বলে এটাকে, স্টেনম্যানস কনস্ট্যান্ট, ঠিক আছে। এটাকে হিস্টেরিসিস কনস্ট্যান্ট বললেও হবে। ভি ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি, এফ মানে ফ্রিকোয়েন্সি, আর ভি মানে ভলিউম, তাই ভাই। ঠিক আছে ভাই, এই দুটো ফর্মুলা কিন্তু হ্যাঁ দা। বিশাল বিশাল ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ। আমি হিস্টেরিসিসটা কেন এত বেশি লিখিনি বলতো, কারণ হিস্টেরিসিস এই আমি হিস্টেরিসিসটা আগে এক্সপ্লেন করেছি, ঠিক আছে। এই একই জিনিস, বীজ কাপ দিয়ে যেটা দেখালাম এবার, ঠিক আছে ভাই। তাহলে এতদূর গেছে, তাহলে ভাই যেহেতু নেক্সট দিন থাকবে না, সেই জন্য ট্রান্সফরমারটা আমি এখনই শুরু করব। আজকে ক্লাসটা একটু লেন্দি চলতে পারে, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে? আশা করছি না থাকার স্যার, কোনো অসুবিধা নেই। আশা করছি থাকার কথাও নয়, তাই তো নাকি? থাকার কথাও নয়, তাই তো রে সন্দীপ? হ্যাঁ দা। ক্লাস আমি করালে ক্লাসটা করাটা উচিত, কারণ অনেকের সমস্যা আছে হয়তো, কি মানে নেক্সট ডে হয়তো ক্লাস করতে পারবে না, সেই জন্য আমি কি করছি না, ট্রান্সফরমারটা এখনই শুরু করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে তো সুজন? হ্যাঁ স্যার, একদম একদম স্যার। ঠিক আছে, এইটা যেটা আমি এঁকেছি এটা একটা ট্রান্সফরমারের ছবি ভাই। ট্রান্সফরমারের এই যে টার্মটা আমি দেখতে পাচ্ছি, এই মালটা, এটাকে বলে কনজারভেটর ট্যাঙ্ক। কি বলে, কনজারভেটর ট্যাঙ্ক। এই যে বড় ট্যাঙ্কিটা আমরা দেখতে পাচ্ছি, এই যে বড় ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটাকে বলে মেইন ট্যাঙ্ক, ঠিক আছে। এটাকে বলে কনজারভেটর ট্যাঙ্ক, কনজারভেটর ট্যাঙ্ক। এইটাকে বলা হচ্ছে মেন ট্যাঙ্ক, মেন ট্যাঙ্ক। আর এই যে জিনিসগুলো বেরিয়ে আছে এইগুলোকে বুসিংস বলে। কি বলে, বুসিং। এগুলো সেই এর, আরে ভাই কি বলে রে এগুলোকে, এগুলো এক প্রকার ইনসুলেটর, আর এর মধ্যে দিয়ে একটা মেটাল রড ঢোকানো থাকে, যেটা আমার সাপ্লাই গুলোকে
দিতে থাকে সব জায়গায়, ঠিক আছে? তাহলে ভাই ট্রান্সফর্মার কি জিনিস তোমাকে ডিফাইন করতে হবে। ট্রান্সফর্মার মানে কি? এর নামেতেই আছে হচ্ছে এটা কি করে না, ট্রান্সফর্ম অফ এনার্জি, তাই তো? ট্রান্সফর্মার কি করবে, আমার এনার্জিকে ট্রান্সফর্ম একটা স্টেপ থেকে আর একটা স্টেপে। তাহলে যদি ডেফিনিশন আমি বলি তাহলে কি হবে, ইট ইজ আ স্ট্যাটিক ডিভাইস। কি করে, ইট ইজ আ স্ট্যাটিক ডিভাইস। ভাই কতজন ক্লাসে আছে এখনো পর্যন্ত দেখে বল। 10 জন। স্ট্যাটিক ডিভাইস হুইচ ট্রান্সফার, ঘুম পেয়ে জানি ক্লাস করতে, which transfer power from one voltage level to another voltage level without changing its কি ভাই, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কোনো রকম চেঞ্জ কিন্তু হবে না, ঠিক আছে? যদি 50 হার্জ আমি প্রাইমারিতে দিই, সেকেন্ডারিতেও আমার কত থাকবে, সেরকম 50 হার্জই যাবে, ঠিক আছে? এরকম নয় যে তুই 50 হার্জ দিয়ে ওইদিকে তুই 60 হার্জ পাবি, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? এটা ইম্পসিবল ব্যাপার। ট্রান্সফরমারের ফ্রিকোয়েন্সি কিন্তু সেম থাকে। এই যদি আমি একটা ট্রান্সফরমার ড্র করি, এই হচ্ছে আমার একটা ট্রান্সফরমার, ঠিক আছে? এর এই দিক বরাবর আমি 3টে সাপ্লাই লাগিয়েছি, এটাই বেসিক পড়াচ্ছি কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম আমি দেখতে যাইনি ট্রান্সফরমার, ঠিক আছে? তাহলে এই দিক বরাবর আমাকে বাড়িতে সাপ্লাই দিতে গেলে 3টে ফেজ চাই, তার সাথে একটা কি চাই রে, নিউট্রাল। এটা আর ওয়াই বি, এই 3টে ফেজ আর ওয়াই বি, আর তার সাথে আমার একটা নিউট্রাল চাই। তাহলে বাড়িতে আমি যখন সাপ্লাই দেবো তার দিয়ে এইভাবে সাপ্লাইটা যাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ টার্ম। এইখানে যদি আমি 11 কেভি বাড়িতে লাইন দিই, তাহলে আমার বাড়িতে আসে সাপ্লাই কত, 230 ভোল্ট, তাই তো নাকি? তাহলে যে সাপ্লাইটা আমার আসে বাড়িতে 230 ভোল্ট 50 হার্জ, আর 50 আওয়ার্স। হ্যাঁ, সেই সাপ্লাইটা আমার 11 কেভি থেকে কি করে নেওয়া হচ্ছে, এখানে স্টেপ ডাউন করে নেওয়া হচ্ছে। কি করে? স্টেপ ডাউন করে, ডাউন শুরু করে। ঠিক আছে? যেহেতু 11,000 থেকে 230 করছি, তোমার স্টেপ ডাউন করছে না। এই যে ট্রান্সফরমারটা আমরা ইউজ করে থাকি, এটাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বলা হয়। কি বলে? সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার স্টেপ ডাউন, আর এর যে কনফিগারেশন থাকে সেটা হয়ে যায় ডেল্টা, আর এদিক বরাবর থাকে স্টার। তাহলে এর যে কনফিগারেশনটা থাকে ডেল্টা স্টার কনফিগারেশন থাকে। কেন ডেল্টা স্টার ভাই? কারণ ডেল্টার ক্ষেত্রে আমাদের কোনো নিউট্রাল টার্মিনাল নেই, এই হচ্ছে স্টার। স্টারের ক্ষেত্রে 3টে ফেজ থাকে, তার সাথে একটা আমার কি টার্মিনাল বেরোয় এসেছো, একটা নিউট্রালও বেরোয়, নিউটন। আর ওয়াই বি, তার সাথে একটা নিউট্রাল থাকে। কিন্তু তুই যদি ডেল্টার কানেকশন করিস, এটা হচ্ছে স্টার। আর যদি তুই ডেল্টার কানেকশন করিস, সেক্ষেত্রে 3টেই ফেজ যাবে, ঠিক আছে? এর কোনো নিউট্রাল থাকবে না, এর কোনো নিউট্রাল টার্মিনাল থাকে না। এটাকে বলে ডেল্টা, এটা হচ্ছে আমার স্টার। বোঝাতে পেরেছি? এবার তুই আমায় বলতে পারিস, স্যার এখানে আপনি ডেল্টা স্টার কেন নিয়েছেন, অন্য ট্রান্সফর্মার তো আপনি নিতে পারতেন। হোয়াই ইউ আর টেকিং ডেল্টা স্টার? কেন আমি ডেল্টা স্টার নিয়েছি? কারণটা হচ্ছে যে আমার একটা নিউট্রাল লাগবে বাড়িতে সাপ্লাই দেওয়ার, সেই জন্য আমি সেকেন্ডারিটা কিরকম নিয়েছি ভাই, ডেল্টা স্টার নিয়েছি, ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? কিরে, বুঝতে পারছিস একটু একটু? আসলে আসার একটু না ভালোই বলবো। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমারের যে কনস্ট্রাকশন হয় ভাই, এরকম টাইপের ট্রান্সফরমার হয় দেখতে, ঠিক আছে?
এর ভিতরে কোর থাকে, হ্যাঁ, কোর থাকে, তার সাথে সাথে ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে? এইভাবে ওয়াইন্ডিং গুলো পেঁচানো হয়, এইভাবে এগুলো ওয়াইন্ডিং বলে, ঠিক আছে? এইভাবে এইরকম এরকম ভাবে আমার ওয়াইন্ডিং গুলো পেঁচানো অবস্থায় থাকে। এটা যদি আমি লোড কানেকশন করি, লোড, আর এদিক বরাবর আমি যদি সাপ্লাই দিই, তাহলে এদিক বরাবর সাপ্লাই দিয়েছি V1, আর এদিক বরাবর আমার লোড আছে, আর এদিক বরাবর I1, এটা হয়ে যাবে I। এটা যদি আমার হাই ভোল্টেজ সাপ্লাই হয়, এটা আমার লো ভোল্টেজ। এইদিকে টার্নস রেশিওকে যদি আমি N1 বলি, আর এইদিকে টার্নস রেশিওকে যদি N2 বলি, তাহলে এটা হয়ে যাবে আমার N1 গ্রেটার দেন N2 হয়ে যাবে। N1 গ্রেটার দেন N2 কেন হবে N1 গ্রেটার দেন N2? কারণ আমি এই দিকটাকে হাই ভোল্টেজ নিয়েছি, এই দিকটাকে লো ভোল্টেজ। যে দিকের নাম্বার অফ টার্নস বেশি হবে সেই দিকটাকে আমরা বলবো হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার। কি বললাম? যে দিকের টার্নস বেশি সেই দিকের মানে ভোল্টেজও বেশি থাকবে সবসময়, ঠিক আছে? যদি আমি ওকে স্টেপ আপ। একদম মানে আমায় তোর এই দিকটা আমি বেশি পরিমাণ টার্ন দিয়ে দিয়েছি সেকেন্ডারিতে, তারপরে এটা স্টেপ আপ হয়ে যাবে। যদি প্রাইমারিতে টার্ন বেশি হয়ে যায় তখন এটা ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। কি বললাম বলে, তোকে যদি জিজ্ঞেস করে যে ট্রান্সফরমারের ক রকমের ওয়াইন্ডিং থাকে বা কটা সাইড থাকে, তুই তখন কি উত্তর দিবি? তোর মনে হতে পারে তুই ফট করে বলে দিবি যে কি কি সাইড থাকে, তুই বলবি প্রাইমারি আর সেকেন্ডারি, তাই তো নাকি? বেসিক্যালি লোক তো এটাই বলবে, 90% লোক তো এটাই উত্তর দেবে নাকি, যে একটা হয়ে যাচ্ছে আমার প্রাইমারি, একটা হয়ে যাচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং। কিন্তু এটা নয়, আসলে আমাদেরকে যদি ট্রান্সফরমারের জিজ্ঞেস করে যে কটা সাইড থাকে বা কটা ওয়াইন্ডিং থাকে, তোকে বলতে হবে একটা হাই ভোল্টেজ সাইড, একটাকে বলি আমরা লো ভোল্টেজ সাইড। কি বলি? লো ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ সাইড। একদম একদম, হাই ভোল্টেজ সাইড আর একটা হচ্ছে লো ভোল্টেজ সাইড। কারণ কি না, প্রাইমারি সেকেন্ডারি তুই ওইভাবে বলতে পারবি না। কারণ এই যে সোর্সটাকে আমি এখানে দেখিয়েছি V1 দিয়ে, এই সোর্সটাকে যদি আমি এই দিকে কানেকশন করে দিই, তখন ওই দিকটা আমার সেকেন্ডারি প্রাইমারি হয়ে যাবে। এখন এইটা প্রাইমারি আছে আর এইটা আমার আছে সেকেন্ডারি। যদি সোর্সটাকে ঘুরিয়ে দিয়ে আমি এই দিকে লাগিয়ে দিতাম লোডের দিকে, তাহলে তখন এই দিকটা প্রাইমারি এই দিকটা সেকেন্ডারি হয়ে যেত। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ সোর্সের উপর ডিপেন্ড করে তোর কোন দিকটা প্রাইমারি কোন দিকটা সেকেন্ডারি। এই দেখ আমি একটা আরেকটা কনফিগারেশন এঁকেছি যেখানে আমি সোর্সটাকে ঘুরিয়ে দিয়েছি। তাহলে আগের বারে যে বলেছিল যে ওই দিকটা প্রাইমারি, এখন যদি সে বলে যে এই দিকটা প্রাইমারি, সেটা তো ভুল বলবে, নাকি না? এখন আমার এই দিকটা প্রাইমারি হয়ে গেছে আর এই দিকটা হয়ে গেছে কি সেকেন্ডারি, তাই তো নাকি? এই দিকটা যদি হাই ভোল্টেজ সাইড মানে কি ভাই? আমাকে একটা কথা বল যে হাই ভোল্টেজ সাইড মানে কি? হাই ভোল্টেজ মানে বেশি কারেন্ট আসছে। একদম মানে ভোল্টেজ মানে হাই ভোল্টেজ মানে কারেন্ট নয়, ভোল্টেজ হাই আছে, ঠিক আছে? মানে হ্যাঁ ভোল্টেজ। ভোল্টেজ লেভেলটা বেশি আছে, ঠিক আছে? তার মানেটা কি? হাই ভোল্টেজ সাইড মানে এই দিকের ভোল্টেজ হাই আছে। তাই এই দিকের যদি নাম্বার অফ টার্ন আমি N1 ধরি, আর এই দিকটা যদি আমি N2 ধরি, তাহলে এই দিকটা যেহেতু হাই ভোল্টেজ আছে, তবে তুই লিখতে পারবি N2 ইজ গ্রেটার দেন কি হবে N1, মানে আগেরটা যেটা ছিল সেটার উল্টো হবে। কি বললাম বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ, ঠিক, মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ যায়। একদম মানে ব্যাপারটা কি না, তুই যদি এই দিকটা হাই ভোল্টেজ, আমি ইচ্ছাকৃত লিখেছি, কি বললাম স্টুডেন্ট বুঝতে পেরেছিস? আমি তোদের হ্যাঁ হ্যাঁ বোঝানোর সাপেক্ষে আমি এই দিকটাকে হাই ভোল্টেজ লিখেছি, যাতে তোরা বুঝতে পারিস যেই দিকটা হাই ভোল্টেজ লিখবি জানবি সেই দিকের নাম্বার অফ টার্ন বেশি আছে, পাক হাই বেশি আছে, মানে পাক তারের পাক বেশি আছে, ঠিক আছে? হ্যাঁ ঠিক। হ্যাঁ, যত বেশি পাক বাড়াবি তারে, তত বেশি তার মধ্যে ভোল্টেজ জেনারেট হবে, ঠিক আছে? ভোল্টেজ হ্যাঁ। হ্যাঁ, এটাই হচ্ছে মেন ব্যাপার। তুই পাক টার্নের নাম্বার বাড়িয়ে নাম্বার কমিয়ে তুই লো ভোল্টেজ হাই ভোল্টেজ করতে পারবি। কি বললাম বুঝতে পেরেছিস? তোর ঠিক তোর আছে। তোর যদি সেকেন্ডারিতে বেশি ভোল্টেজ লাগে, তাহলে তোকে সেকেন্ডারি নাম্বার অফ টার্ন বাড়িয়ে দিতে হবে।
আর পাক গুলো বাড়িয়ে দিতে বাড়িয়ে দিতে হয়। যদি সেকেন্ডারিতে তোর কম ভোল্টেজ দরকার পড়ে তখন পাক কম একদম কম করে দেওয়া মানে হচ্ছে স্টেপ ডাউন হয়ে যাবে, আর নাম্বার অফ টার্ন সেটা বাড়িয়ে দেওয়া মানে স্টেপ আপ হয়ে যাবে। স্টেপ আপ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ম্যাটার। কারো কোনো বুঝতে অসুবিধা আছে এতটা চেক করলাম? আজকে কি আর কন্টিনিউ করবো না এখানে স্টপ করবো, নাকি আর একটু পড়িয়ে দেবো, কি বলবো? সন্দীপ, দাদা আর একটু করিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে। এরপর আসছে ভাই মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, যেটা আমার ট্রান্সফরমার কাজ করে কোন প্রিন্সিপালে। আমি বারবার বলে আসছি যে ট্রান্সফরমার যে প্রিন্সিপালে কাজ করে সেই প্রিন্সিপালটা আমার কি, সেটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করে আমার ট্রান্সফরমার ওয়ার্ক। তাহলে এখানে বলছে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, হোয়াট ইজ মিউচুয়াল ইন্ডাকটেন্স। মিউচুয়ালি মানে, আরে ভাই ট্রান্সফরমারে কি হয়, মানে ট্রান্সফরমার যখন আমরা ড্র করে আঁকি তার মানে জিনিসটার কনস্ট্রাকশনটা তোকে বুঝতে হবে। এই হচ্ছে আমার ট্রান্সফরমার। ট্রান্সফরমারে কি হয় কেসটা আরেকবার বুঝাচ্ছি। ট্রান্সফরমার যখনই আঁকবি তখনই মানে এঁকে বোঝার চেষ্টা করবি, তাহলে জিনিসটা বুঝতে আরো ইজি হবে, তাই তো? এইখানে ভাই একটা জিনিস মাথায় রাখবি সবসময়, যখন প্রাইমারিতে আমরা সাপ্লাই দিই, এদিকটা তো সাপ্লাই দিয়েছি মানে এদিকটা প্রাইমারি, আর যেদিকটা লোড থাকে সেদিকটা কি ভাই, সেকেন্ডারি, তাই তো? যেদিকে আচ্ছা যেদিকে আমরা যদি আমরা প্রাইমারিতে সাপ্লাই দিই তাহলে এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স কাট হয়, কি হয়, ফ্লাক্স কাট। যে প্রাইমারিতে সাপ্লাই দেওয়া মানে কি, কয়েলের মধ্যে প্রাইমারিতে কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্টটা ফ্লাক্সে কনভার্ট হয়ে সেই ফ্লাক্সটা যখন ঘুরছে মানে এর মধ্যে দিয়ে ওই কারেন্টটা ফ্লো করছে বা ফ্লাক্সটা মিউচুয়ালি ইন্ডিউস হয়ে সেকেন্ডারি কয়েলের সাথে লিঙ্ক করছে। কথাটা কি বলছি বুঝতে পারছিস মাথায়? প্রাইমারিতে ফ্লাক্স কাটিং, আরেকবার বলুন। প্রাইমারিতে ফ্লাক্স কাটিং হচ্ছে, সেই ফ্লাক্স এইরকম ভাবে রোটেশন হচ্ছে বারবার, ঠিক আছে? এই রোটেশনটা হতে গিয়ে সেকেন্ডারি কয়েলকেও এ পাচ্ছে, আবার এই সেম ফ্লাক্সই আবার সেকেন্ডারিতেও কাট করে দিচ্ছে। এইভাবে ট্রান্সফরমারের মধ্যে ভোল্টেজ জেনারেট হতে থাকছে। কি বললাম বুঝতে পেরেছি? এই যে মেথডটা আছে সেই মেথডটাকে এরা বলে থাকে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। বললাম বুঝেছি? মিউচুয়াল মানে কি, ও বলছে যে, ঠিকই যাচ্ছে বলে হ্যাঁ ও বলছে মিউচুয়াল মানে কি, মানে ও বলছে যে আমিও নেবো তুইও নে, একে লিঙ্ক করাচ্ছে, এই ফ্লাক্সটা গিয়ে আবার সেকেন্ডারিতে লিঙ্ক করাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছিস? মিউচুয়াল করে নিয়েছে যে আমি আছি তুইও আছিস ভাই, আমি একা না। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে লিখে নিবি মিউচুয়াল ইন্ডাকট্যান্স, মিউচুয়াল ইন্ডাকট্যান্স যেটা এম দিয়ে ডিনোট করা হয় ইজ দ্য প্রপার্টি। বোঝা যাচ্ছে তো একটু একটু কনসেপ্ট নাকি? এখনো পর্যন্ত আমি ট্রান্সফরমারে করে ঢুকিনি, ঠিক আছে? এই জাস্ট শুরু করেছি, মানে বেসিক পড়াচ্ছি আমি। ওদের বেশি নেইও, ঠিক আছে? অল্প জিনিসই শেষ করে দেবে। in which a change in current in one coil induces an EMF induces an EMF in the other. ঠিক আছে?
This occurs due to the magnetic field. This occurs due to the magnetic field generated by one coil Aziz, Sandeep, Sujan, হ্যাঁ আশিস। okay. Linking with other. ঠিক আছে, এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্সের ডেফিনিশন। মিউচুয়াল ইন্ডাকট্যান্স M equals to induced EMF in secondary coil. Induced EMF in secondary coil to the rate of change of current in primary coil. Rate of change of current in primary, তার হচ্ছে DID। কি বললাম বোঝা গেছে ভাই? কি বললাম ভাই, বুঝতে পেরেছিস? সুজন? হ্যাঁ স্যার একদম একদম। ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যেটা পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করে। ঠিক আছে, মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ঠিক আছে, আর একটা কোয়েশ্চেন করেছে যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার, মানে আমরা যেটা ট্রান্সফর্মার ইউজ করি সেটাই আমার হচ্ছে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের ওয়ার্কিং প্রিন্সিপাল। যদি তোকে বলে সেক্ষেত্রে তোকে লিখতে হবে যে ট্রান্সফরমারের যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের যে ওয়ার্কিং হয় সেটা কিসের উপর হয়। আমি বলেছিলাম যে ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর কাজ করে। দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল of two winding transformer is based on Faraday's law of electromagnetic induction। কিসের উপর বেস করে কাজ করে? Faraday's law of electromagnetic induction। ঠিক আছে, তাহলে প্রথম আমার কি করে ভাই, ওয়ার্কিং প্রিন্সিপাল তুই যদি বলতে থাকিস তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল যদি তুই বলিস, আমি শর্টে বলে দিচ্ছি। হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপাল আমি যদি বলতে থাকি তাহলে কি হবে, শর্টে যদি আমি এটাকে ডেসক্রাইব করি তাহলে কি আসবে। প্রথমে কি করি আমি, এসি সাপ্লাই টু প্রাইমারি ওয়াইন্ডিং, তাই তো? কি করি আমি প্রথম, এসি সাপ্লাই দিই টু প্রাইমারি ওয়াইন্ডিং। বুঝতে পারছিস সুযোগ? তারপর হ্যাঁ যেটা স্যার। হচ্ছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হয়। তারপর কি হয়, ফ্লাক্স কাট হয়। কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স কাটিং হয়। কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স কাটিং অর লিঙ্কেজ যেটাকে হয়। তারপর কি হয়, প্রথমে এসি সাপ্লাই দিই প্রাইমারিতে, তারপর ম্যাগনেটিক ফ্লাক্স কাট হয়, তারপর কি হবে, ওই ফ্লাক্সটা গিয়ে সেকেন্ডারিতে লিঙ্ক করে, তাহলে
electromagnetic induction in secondary winding, ঠিক আছে। তারপর যেটা হয়ে থাকে এটা হচ্ছে এনার্জি ট্রান্সফার। তাহলে এনার্জিটা প্রাইমারি থেকে কোন দিকে এলো ভাই? সেকেন্ডারি, সেকেন্ডারি সেটাকে বলে এনার্জি ট্রান্সফার। তারপর কি হয়ে যায় না, ভোল্টেজ ট্রান্সফরমেশন, ভোল্টেজ ট্রান্সফরমেশন। তার মানে সেকেন্ডারি ভোল্টেজ বাই প্রাইমারি ভোল্টেজ ইকুয়ালস টু হয়ে যায় সেকেন্ডারি টার্নস বাই প্রাইমারি টার্ন। এটা আস্তে আস্তে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যখন আমি আসল জায়গায় ঢুকবো। আজকে শুধুমাত্র বেসিক পড়িয়েছি ট্রান্সফরমার, আশা করছি কারোর কোনো অসুবিধা হয়নি। পরের দিন ট্রান্সফরমারের ইকুয়েশন করাবো, কিছু নিউমেরিক্যালস করিয়ে মোটামুটি ট্রান্সফরমার কি বললাম বোধ হয়, ঠিক আছে। আচ্ছা